একজন মানুষের মাংস খাবার নেশা উঠতেই পারে, তাই বলে সে এক হাঁড়ি কাঁচা মাংস খেয়ে নেবে তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মায়া আছি আপনাদের সাথে আমাদের পেজ প্রেতনি নিয়ে। আজকে আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যে ঘটনাটা শুনে পরতে পরতে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার। আজকের ঘটনাটা এমন একজন কবর ফেরত মানুষের, যে একবার মারা গিয়ে আবার কবর ঘুরে বের হয়ে আসলেন এবং তারপরেই শুরু হলো তার অদ্ভুত আচরণ। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন আবির ভাইয়া, যিনি তার নাম পরিচয় এবং ঠিকানা সম্পূর্ণই গোপন রাখতে চেয়েছেন। লিসনার্স, আপনারাও যদি চান তার ঘটনার মতো আপনার ঘটনাও আমি পড়ে শোনাই, তাহলে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে ইমেইল লিঙ্কটিতে গিয়ে আপনার ঘটনাটা লিখে আসতে পারেন, অথবা চাইলে অডিও ক্লিপও দিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। যেমন আছে লেখা আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই অদ্ভুত ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। এক প্রচণ্ড বর্ষণমুখর সন্ধ্যায় সে আমাদের ঘটনাটা বলেছিল। সেদিন মুড়ি পার্টি শুরুর পরপরই কারেন্ট চলে গেল, বাইরে ঝড় শুরু হয়েছে। আমরা মাফিসহ একটা মোমবাতি ধরালাম। মোমের আলোয় আমাদের চারপাশটা আলো আধারে মিশিয়ে কেমন রহস্যময় হয়ে উঠল। তারপরে প্রস্তাব উঠল ভূতের গল্পের। আমাদের আড্ডার মধ্যে সবাই অনেক কথা বললেও একজন চুপ করে বসেছিল, ওর নাম তাকদীর। আমরা জানতাম ও একটু অবিশ্বাসী টাইপের ছেলে, কোনো কিছুই বিশ্বাস করতো না। তাকদীরের দিকে তাকিয়ে আমরা বললাম, কী রে, কিছু বলবি নাকি? তাকদীর মোমবাতির দিকে তাকিয়ে বলল, ভূতের গল্প কিনা জানি না, তবে গল্পটা আমার খুব কাছের এক আত্মীয়কে নিয়ে, আমার ছোট চাচার ঘটনা। ঘটনাটার কিছু অংশ আমার নিজের চোখে দেখা, কিছু অংশ লোকমুখে শোনা। আর যাদের কাছে শোনা তারাও মিথ্যা বলবার মতো মানুষ না। আমরা বিরক্ত হয়ে বললাম, বকবক না করে ঘটনাটা বলতো, ব্যাখ্যা আমরা দিব, তুই ঘটনা বল। তাকদীর চাচা বলতে শুরু করলেন, আমার চাচাদের মধ্যে ছোট চাচাই শুধু গ্রামে থাকেন। ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না যারা জীবনে কিছু করতে পারে না, ছোট চাচা হচ্ছে সেই টাইপের। তিনি গ্রাম থেকে জমি জমা সামলেন, মাঝে মাঝে কৃষিকাজ করেন, কিন্তু সেটাতে লাভের চাইতে লসই হয় বেশি। তার উপর তার মধ্যে একটু বাউন্ডারির স্বভাব আছে। মাঝে মাঝে 2-1 সপ্তাহের জন্য উধাও হয়ে যান। কখনো গানের দলের সঙ্গে গিয়ে গান করেন, কখনো বাইদাদের সাথে গিয়ে সাপ ধরেন। আমার চাচি খুব অ্যাক্টিভ মানুষ, তিনিই সংসার সামলে নেন। এজন্যই চাচার সংসারটা টিকে ছিল, নইলে চাচার হাতে সংসারের ভার থাকলে সেই সংসার 2 দিনেও টিকত না। তো এমনই একদিন চাচা 2 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর সন্ধ্যায় বাড়ি ফিরছেন। চাচি তখন পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। দেখেন চাচা দূর থেকে টলতে টলতে আসছেন। চাচির কাছে এসে বললেন, ভাত দে তো শিগগির, খুব ক্ষুধা পাইছে। চাচি ভাত চড়িয়ে দিলেন। তরকারি তো দুপুরে রান্না করা ছিল, তা দিয়ে খেয়েই চাচা ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে চাচা ঘুম থেকে ওঠার জন্য চাচাকে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু চাচা আর ঘুম থেকে উঠলেন না। চাচির আহাজারিতে ঘর ভারী হয়ে গেল। দুপুরের মধ্যে যে যেখানে ছিল সবাই চলে এলো। বিকেলের মধ্যে চাচার দাফন কাফন হয়ে গেল। এই তো এর 3-4 দিন পরের ঘটনা। সেদিন ছিল হাটবার। গ্রামে বাজার বসে সেদিন। বিকেলে হাটে গিয়ে সন্ধ্যায় রাতে ক্লান্ত হয়ে মানুষ ঘরে ফেরে। সেদিনও তেমনি হাট থেকে ফিরছিলেন সোহরাব দাদা। দাদাদের বাড়ি আমার চাচার বাড়ির পরেই। রাস্তা থেকে ঘরের পরে ঢোকার সময় দাদা দেখলেন মেইন রাস্তা আর আমাদের ভিটার মাঝে যে ছোট একটা মাটির কাঁচা রাস্তা আছে, সেটা রেন্ডিয়ার শিশু গাছ দিয়ে ভরা। সেখানে কে যেন টলতে টলতে হেঁটে চলছে। অন্ধকারে কিছু দেখা যায় না। দাদার হাতে টর্চ ছিল, সেটার আলো তিনি লোকটার মুখে মারলেন। সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেলেন দাদা, এবং চোখ বোঝার আগে যা দেখলেন তা হলো তিনি ছিল আমার ছোট চাচা, যিনি 3 দিন আগে মারা গেছেন, যাকে কবর দেওয়া হয়েছে সবার সামনে। তিনি টলতে টলতে তার দিকে এগিয়ে আসছেন। দাদার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলো।
এসেই সবার যা করার কথা ছিল সেটা হচ্ছে পিটিয়ে চাচাকে মেরে ফেলা, কিন্তু কেউ তাকে মারল না। সবাই কেন যেন বিশ্বাস করে ফেললো ওটা ছোট চাচাই। সবাই চাচাকে ধরে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। চাচি আর দুই মেয়েও চাচাকে দেখে প্রচণ্ড অবাক হলো, কিন্তু বাড়িতে কেউ তাকে উঠতে দিল না। বলল যে সকালে ঢাকা থেকে আত্মীয় স্বজনরা আসবে, সবাই মিলে নিশ্চিত হবে, তারপরেই তাকে বাড়িতে উঠতে দেবে। চাচাও ব্যাপারটা মেনে নিয়ে সেদিন উঠানেই রাত কাটালেন। পরদিন আমরা আত্মীয় স্বজনরা সবাই ছুটে গেলাম গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বৈঠক বসলো। 10 গ্রামের মানুষ এসে ভেঙে পড়েছে আমাদের উঠানে। সবাই দেখতে এসেছে মরা মানুষ কিভাবে জেতা হলো। চাচার বক্তব্য নেওয়া হলো। তার অনুযায়ী তার হঠাৎ করে কবরের মধ্যে জ্ঞান ফিরে এসেছিল। তারপর তিনি আবিষ্কার করেন তিনি মাটির ভেতর বদ্ধ জায়গায় অনেক কষ্টে মাটি খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন তিনি। তারপর সবাই গেল চাচার কবরে, গিয়ে দেখল ঠিকই ভেতর থেকে মাটি খোঁড়া অবস্থায় আছে। কিন্তু এই মাটি খুঁড়ে কবর থেকে বের হয়ে আসতে যেটুকু শক্তির প্রয়োজন সেটা চাচা কোথায় পেলেন তা কেউ বুঝতে পারল না। আমরা সবাই নিশ্চিত হলাম যে এটা আমাদের ছোট চাচাই। এমনকি তার গলার নিচের জন্মদাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার পাশাপাশি তারা আমাদের যার কাছে যত গোপনীয় কথা বলেছিলেন তাও সমস্তই নির্ভুলভাবে বলে দিতে পারলেন। আর এই ব্যাপারে ব্যাখ্যা দিলেন আমার বড় চাচার ডাক্তার ছেলে। সে ব্যাখ্যা দিল মানুষের ক্লিনিক্যাল ডেথের পরেও অনেক সময় বেঁচে ওঠে, এটা খুবই কমন। ভাইয়ের লেকচারের পর আর কারো কোনো সন্দেহ থাকলো না। আব্বা আর চাচারা মিলে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। গ্রামবাসীরা চাচাকে ধরে রাজের হালে বাড়িতে উঠিয়ে দিলেন। চাচি মহানন্দে চাচাকে সবার সামনে জড়িয়ে ধরে পড়ে মুখে আঁচল চাপা দিয়ে সরে পড়লেন। কি একটা অদ্ভুত আনন্দময় ঘটনার সাক্ষী হয়ে আমরা বাড়ি ফিরলাম। তাকদীর থামল। বাহিরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে, থামাথামি নেই। মোমবাতিটা জ্বলতে জ্বলতে এখন নিভু নিভু। দেয়ালে আমাদের ছায়াগুলো পড়ে কাঁপতে কাঁপতে কেমন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। আমি তাকদীরকে জিজ্ঞেস করলাম, এইটুকুই ঘটনা? তাকদীর উত্তর না দিয়ে আরেকটা মোম ধরালো। সেই মোমটা আগের মোমের উপর বসিয়ে মোমের জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, মাসখানেক পরের কথা। একদিন দুপুরবেলায় চাচি ফোন করলেন আব্বাকে। সেদিন ছিল শুক্রবার। আমরা সবাই বাসায় ছিলাম। চাচি অনেকক্ষণ বাবার সাথে কী যেন বলল। বাবা যখন ফোনটা রাখলো বাবাকে দুশ্চিন্তায় দেখা গেল। বাবা আমাদের কিছু বলল না, তবে মাকে সন্ধ্যায় যখন বলতে গেল আমরা শুনে ফেলেছিলাম। চাচি আব্বার সাথে কথা বলছিলেন ছোট চাচাকে নিয়ে। চাচা নাকি অনেক অদ্ভুত আচরণ করছেন। সারাদিন পড়ে পড়ে ঘুমান আর সারা রাত জেগে থাকেন। জেগে জেগে যে তিনি কী করেন তা কেউ বলতে পারবে না। মাঝে মধ্যেই চাচি মাঝরাতে জেগে দেখেন চাচা নেই। পিছে পিছে অনেক ফলো করলেও চোখের পলকেই যেন উধাও হয়ে যায় লোকটা। আর ফিরে আসলেও জিজ্ঞেস করলে সে কখনোই বলে না সে কোথায় ছিল। আগেও চাচা নিরুদ্দেশ হয়ে যেতেন, তবে সেটা দিনে, এবং আসলে সবসময় বলে দিতেন যে সে কোথায় গিয়েছিলেন। কিন্তু এইবার সে প্রতিদিন রাতেই চলে যাচ্ছে এবং আসার পরে জিজ্ঞেস করলে সে কখনোই বলে না। এমনকি আগের 2 সপ্তাহ কোথায় ছিল সেটাও বলে না। আরও একটা অদ্ভুত জিনিস দেখা গিয়েছে চাচার মধ্যে, সেটা সবচেয়ে ভয়াবহ। সেটা হলো গোশত খাওয়া। চাচা আগে বেশি গোশত খেতে পারতেন না। কখনো দাওয়াতে গেলে সর্বোচ্চ 2 থেকে 3 পিস মাংস নিতেন, আর বাসায় থাকলে তো কখনোই তিনি মাংস খেতেন না। আমার ডাক্তার ভাইয়া এই ব্যাপারটার একটা ব্যাখ্যা দিলেন। বললেন, চাচার যখন মরার মতো কোমায় চলে গিয়েছিলেন তখন তার ব্রেন কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছিল, তাই তিনি এমন অদ্ভুত আচরণ করছেন। তার চেক আপ করানো দরকার। এর আগে আমরা চাচার চেক আপ করানোর জন্য অনেকবার বলেছি, কিন্তু চাচাকে কোনোভাবেই রাজি করানো গেল না। এদিকে চাচার মাংস খাবার ইচ্ছা প্রতিদিন বাড়তে লাগলো। এখন নাকি খেতে বসে এক বাটি মাংস খেয়ে ফেলেন। তাকে আটকানো যায় না। মাংস খেতে দিতে না চাইলে অশ্লীল ভাষায় গালাগাল করেন সবাইকে। এটাও নতুন, কারণ চাচা এত ভদ্র মানুষ ছিলেন, কারোর সাথে উঁচু গলায় কখনো কথা বলতেন না। সেই চাচা এখন মাংস না পেলে তার বউ এবং 2 মেয়েকেও গালাগাল দিতে ছাড়েন না।
এর মধ্যে চাচি ফোন দিয়ে আরেকটা ভয়ানক ঘটনা জানালেন। সেদিন চাচার গালাগালের পরও চাচি নাকি তাকে একবেলা মাংস খেতে দেননি। এরপর সন্ধ্যায় যখন মাংস রান্না করতে রান্নাঘরে গেলেন, দেখলেন মাংসের হাঁড়ি খালি। কুকুর বিড়াল নিলেও তো পুরো হাঁড়ি শুদ্ধ নেওয়ার কথা না। চোর চুরি করেছে ভেবে চাচি মাংসে বাদে নিরামিষ তরকারি রাখতে বসলেন, কিন্তু খুব ভয়ে ছিলেন। টানা 2 বেলা চাচাকে মাংস খেতে না দেওয়ার পর চাচা কী আচরণটাই না করবেন। কিন্তু খেতে বসে চাচা কিছুই বললেন না, চুপচাপ খেয়ে চলে গেলেন। চাচির কেমন কেমন যেন লাগলো। হঠাৎ মনে পড়ল, তিনি যখন মাংস হাঁড়িতে রেখে রান্নাঘর থেকে বের হয়েছিলেন, চাচাকে তখন রান্নাঘরের দিকে যেতে দেখেছিলেন। চাচি কী বোঝাতে চেয়েছিলেন বাবা তা বুঝতে পারলেন, কিন্তু চাচির কথায় তিনি পাত্তা দিলেন না। একজনের মাংস খাবার নেশে উঠতেই পারে, কিন্তু তিনি যে হাঁড়ি শুদ্ধ কাঁচা মাংস খেয়ে ফেলবেন তা কী করে হয়? নিশ্চয়ই কেউ চুরি করেছে মাংস। এর মধ্যেই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা আসতে লাগলো আমাদের গ্রামে। গ্রামের মানুষের হাঁস মুরগি কে যেন চুরি করে নিচ্ছিল। গ্রামের সবাই অবস্থা সম্পন্ন। হাঁস মুরগি চুরি করার মতো মানুষ গ্রামে নেই। সবাই সন্দেহ করলো শেয়াল অথবা গ্রামে বাঘও চলে আসতে পারে। গ্রামের পূব পাশে চর, তার অন্য পাশে সুন্দরবনের একটা অংশ এসে শেষ হয়েছে। চাচার মাংসের খিদা ততদিনে অনেক বেড়ে গেছে। এক বর্ষায় 1 গামলা মাংস খেয়ে ফেলেন। পুরো গ্রামে চাচার এই মাংস খাবার গল্প ছড়িয়ে পড়ল। সবাই খুব মজার সাথে নিল গল্পটা। বিয়ে বাড়িতে চাচার জন্য মাংসের বালতি রাখা হতো। চাচা পুরোটা খেয়ে সাবার করে ফেলতেন। বিয়ে বাড়ির কর্তাও তার বিয়ে বাড়ির লোকদের ব্যাপারটা দেখিয়ে খুব মজা পেতেন। মুরগি চুরির কেস নতুন দিকে মোড় নিল। এক রাতে পূব পাড়ার এক মহিলা গভীর রাতে ঘর থেকে বেরোয়েছেন। হঠাৎ দেখলেন এক মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ভয়ে চিৎকার করতে করতে তিনি সারা গ্রাম মাথায় তুললেন। পরে দেখা গেল তার 2টো মুরগিই নেই, কে যেন নিয়ে গেছে। তখন তার সন্দেহ হলো মুরগি চুরির ব্যাপারটা কোনো শিয়ালও ঘটাচ্ছে না, বাঘও ঘটাচ্ছে না, গ্রামের সত্যি কোনো এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। মুরগি চোরটা যে কে চাচি কিন্তু সন্দেহ করেছিলেন। চাচা এখনও প্রতি রাতে ঘরের বাহিরে বের হয়ে যান, কিন্তু মানুষটা যেন চোখের পলকেই উধাও হয়ে যায়। মাংস খাওয়ার সাথে সাথে চাচার মধ্যে যেন সুপার পাওয়ার চলে আসছে। তার শক্তি যেমন বেড়ে গেছে অনেক গুণ, অনেক চটপটে হয়ে গেছেন তিনি। এরই মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামের উত্তর পাড়ায় আব্দুল আজিজ নামে এক লোক থাকতেন। লোকটা ভীষণ গরিব, খালি এক গাই গরু ছিল তার। গরুটাকে তিনি খুব ভালোবাসতেন। এক সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন গরুটা মাটিতে পড়ে আছে, তার পুরো গা রক্তে ভরা। কে যেন তার শরীর থেকে 1 খাবলা মাংস তুলে নিয়ে গেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর কিছুদিন শুধু গাই গরু না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব মারা যেতে লাগলো। যারা পাহারা দেয় তারা ভয়ঙ্কর গল্প করতে লাগলো। আফজাল চাচার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিল। সে নাকি দেখেছিল তাদের সুপারি বাগানের মধ্যে কে যেন নিঃশব্দে তবে অতি দ্রুত চলে গেল। কোনো মানুষ এভাবে যেতে পারে না। সমীরণ বিবি নামের একজন রাতের ভাইয়ের বাসা থেকে 2টো মুরগি নিয়ে ফিরছিল। গভীর রাত ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হয়েছিল কে যেন তার পিছু পিছু আসছে। তিনি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। বাড়ির কাছাকাছি যখন এসেছেন, গাছের উপর সরসর শব্দে তাকিয়ে দেখেন একটা মানুষের মতো কি যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে, একদম তার মাথার উপর। তিনি চিৎকার করে মুরগি 2টো ফেলে দৌড় দেন। সকালে সেখানে গিয়ে দেখা যায় মুরগির পশম আর হাড়গোড় পড়ে আছে। লিসেনার্স, এখন সময় হচ্ছে রাত 2:11। আমি আমার স্টাডি রুমে বসে রেকর্ড করছি। এই মুহূর্তে আমার 2 হাতের যত পশম ছিল এই অংশটা পরে সবগুলো পশম একদম চিল্ড হয়ে গেছে। একটা খুব সিম্পল একটা বিবরণ, কিন্তু জাস্ট একটু কল্পনা করুন যে আপনি রাতে আসছেন কোনো একটা জায়গা দিয়ে, জঙ্গল ঘেরা। আপনি আপনার মাথার উপর কিছু একটা শব্দ শুনে তাকালেন, অবিকল মানুষের মতো একটা কিছু আপনার দিকে, ঠিক মুখের উপর আপনার দিকে উঁকি মেরে তাকিয়ে আছে। কেমন লাগবে আপনার? আচ্ছা, তারপর কি হয় দেখি। এরপরে ঘটল ভয়ঙ্কর ব্যাপারটা।
উত্তরপাড়ার আনিস নামের একটা ছেলে এইচএসসি পরীক্ষা ছিল বলে রাত জেগে পড়ছিল। আনুমানিক রাত 3টার সময় সে কেমন একটা খসখস শব্দে জানালা খুলে তাকালো। তাকিয়ে এসে ভয়ে চমকে উঠল। দেখল তার জানালার ঠিক ওপাশে আমার ছোট চাচা। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। সে হাসছে আনিসের দিকে তাকিয়ে। তার মুখ বেয়ে রক্তের কষ পড়ছে, আর তার হাতে ধরা আনিসদের বাড়ির 2টো মুরগি মৃত। ছোট চাচা আঙুল চেপে আনিসকে চুপ থাকার ইশারা দিয়ে বললেন, এই ঘটনা যদি কাউরে বলিস তাইলে তোরে মাইরা ফেলাবো। তারপরে ছেলেটা সিম্পলি সকালে গ্রামবাসীকে ঘটনাটা বলে দিল। আর চাই কোথায়, গ্রামের সকলেই সেদিন হামলা চালালো আমাদের বাড়িতে। ঘুমন্ত ছোট চাচাকে শিকল দিয়ে বেঁধে ফেললো। তার আর চাচা নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করলেন না, শুধু মুখে এক হাসি দিয়ে বললেন, আমারে ছাইরা দে সবাই, নাইলে কিন্তু একটারেও বাঁচতে দিব না। গ্রামের সবাই আক্রমণ করায় চাচি বাবাকে ফোন দিয়ে দ্রুত আসতে বললেন। আর গ্রামের লোকজন চাচাকে না মেরে বাবার আসার অপেক্ষা করে চলে গেলেন। দুপুর পর্যন্ত সেই শিকল পরা অবস্থায় চাচা বসে রইলেন, ঝিমালেন। দুপুরে ঘুম ভেঙে চাচিকে বললেন, আমারে গোশত খেতে দে। চাচা জিজ্ঞেস করলেন, খিদা পাইছে? চাচি এক থালায় ভাত তরকারি মেখে নিয়ে আসলেন, কিন্তু চাচা থালা সরিয়ে দিয়ে বললেন, তোরে না গোশত নিয়ে আসতে বলছি, গোশত কই? চাচা চোখের পানি মুছে বললেন, গোশত খাইতে খাইতে তোমার এই অবস্থা, গোশত আমি তোমার কালকে পর্যন্ত আর খাইতে দিব না। চাচা একটা অশ্লীল গালি দিয়ে বললেন, তোকে যেটা দিতে বলছি সেটাই দিবি, কথা শুনোস না কেন? চাচি পাশের ঘরে চলে গেলেন। চাচা চিৎকার করে চাচির মা বাপ তুলে গালিগালাজ করতে লাগলেন। চাচি পাশের ঘরে গিয়ে 2 মেয়েকে নিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু চাচার সামনে আর এলেন না। পাশের ঘরের মানুষরা তখন চাচির সাথে ছিলেন। চাচি কাঁদতে কাঁদতে তাদের বললেন, এত ভালো মানুষটা এমন কেন হয়ে গেল বুবু? আমারে আর ওর মাইয়াগুলারে কত ভালোবাসতো। প্রত্যেক হাটবারের বাজারে কিয়া মাইয়াগুলার লাইগা নিমকি জিলাপি আর আচার কিনে নিয়ে আসতো, আর আমার জন্য আনতো চুরি স্নো। ছোটো মাইয়াটা বৃত্তি পাইছিল বইলা পুরা গ্রামের মিষ্টি খাওয়াইছিল। এমন কেন হয়ে গেল মানুষটা কন্ত? সত্যি কারো কিছু বলার ছিল না। চাচা খুব ভদ্র আর ভালো মানুষ ছিলেন। বিকালের দিকে চাচার চেঁচামেচি একটু কমলো। চাচি গিয়ে চেষ্টা করলো চাচাকে ভাত খাওয়াতে। চাচা ভাত খেলো না। সন্ধ্যায় চাচার অবস্থা টালমাটাল হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তির মতো চাচার চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলেন। পাশের বাড়ির রহিমা চাচি ভয় পেলেন। চাচি তাকে বাসায় পাঠিয়ে দিয়ে বললেন, একটা রাতই তো, কেটে যাবে। পরদিন খুব ভোরে আব্বারা গ্রামে পৌঁছালেন। আব্বার সাথে বড় চাচা এবং তার ডাক্তার ছেলে ছিলেন। 3 জন বাড়ির সামনে এসে হাঁক ডাক দিলেন, কেউ বের হলো না। এরপর যখন দরজায় জোরে ধাক্কা দিলেন, দেখলেন দরজা চাপানোই ছিল। ভেতরে ঢুকে যা দেখলেন তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলেন মেঝেতে একটা লোহার শিকল পড়ে আছে, ছিন্ন ভিন্ন, আর তার পাশে রক্তের বন্যা। রক্ত পেরিয়ে একটু ভেতরে গিয়ে দেখা গেল চাচি আর তার 2 মেয়ে পড়ে আছে মেঝেতে। 3 জনেরই চোখ খোলা, নিষ্পলক চোখ, শরীর বড় বড় জখম। কে যেন খাবলা খাবলা মাংস তুলে নিয়েছে প্রত্যেকের শরীর থেকে। বড় চাচা সেই দৃশ্য সহ্য না করতে পেরে স্ট্রোক করলেন। বাবা হয়ে গেলেন অসুস্থ। তাদের 2 জনকেই ডাক্তার ভাইয়া দ্রুত শহরের দিকে নিয়ে গেলেন, কিন্তু রাস্তায় বড় চাচা মারা গেলেন। আমার গল্প এতটুকুই। ছোট চাচার খবর জিজ্ঞেস করিস না, কারণ আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। তকদির থামল। বাইরে তখনও বৃষ্টিও থেমেছে। চারদিকে কেমন এক অসহ্য নীরবতা। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, কেন এমন ঘটলো, তার কোনো ব্যাখ্যা আছে তোর কাছে? তাকদির মাথা নেড়ে বলল, আগেই তো বলেছি নেই। অনেকে অনেক কথা বলে। এমনও শুনেছি কেউ কেউ বলেছে যে এই 2 সপ্তাহ হয়তো তিনি কোনো শয়তান পূজারী দলের সাথে মিশেছিলেন, আর তারা তার মধ্যে খারাপ কিছু ঢুকিয়ে দিয়েছে। আবার অনেকে বলে যে যেটা ফিরে এসেছিল ওটা তোদের চাচাই না, চাচার রূপ ধরে অন্য কিছু। চাচাকে আর কখনো খুঁজিনি। সেই চাচার ভিটা শূন্য পড়ে আছে। আমরা নিজেরা একটু খোঁজাখুঁজির চেষ্টা করেছিলাম। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। চাচাকে পাওয়া যায়নি। তাকদির আর কিছু বলল না। মোমবাতির আলো নিভে গেছে।
আমাদের মুড়ি পার্টিও ততক্ষণে শেষ। থ্যাংক ইউ সো মাচ আবির ভাইকে এমন একটা সুন্দর ঘটনা বর্ণনা করার জন্য। যেহেতু আমি খুবই নতুন আর ছোট, আমার পরের ভুল ত্রুটি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এই ঘটনাটা আমি খুবই এনজয় করেছি। যদিও ভাইয়া তার পরিচয় গোপন রেখেছেন, তবে গ্রাম এবং গ্রামের পার্টিকুলার কিছু মানুষের নাম তিনি সুন্দরভাবে মেনশন করে দিয়েছেন। আর আপনারাও যদি চান আপনাদের ঘটনাও আমি পড়ে শোনাই, তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে ইমেইল লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনার ঘটনাটা আপনি লিখে পাঠাতে পারেন অথবা অডিও ক্লিপ পাঠাতে পারেন। হ্যাঁ, আর ঘটনাটা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলকে গ্রো করতে যদি পাশে থাকতে চান, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যদি চান এমন ঘটনা আপনার নিউজ ফিডে আরও আসুক, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ অল। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ঘটনা নিয়ে। ততদিনে আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।